বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ১২। জাহিদ অনেকক্ষণ ধরে একটা কথা বলতে চাইছিল, কিন্তু কিভাবে যে সে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। আনায়াসাও খেয়াল করে যে জাহিদ তাকে কিছু বলতে চাইছে, তাই আনায়াসা বলে, আরো কিছু কি বলবে ভাইয়া? আমি খেয়াল করছি তুমি কিছু বলতে চাইছো, নির্দ্বিধায় বলে ফেলো। হালকা হাসে আনায়া। জাহিদ এবার বলতে শুরু করে, জেরিন বলেছিল যে ওর সাথে তো দেখা করতে যাচ্ছিসই, তো তাই বলেই জাহিদ চুপ করে যায়। আনায়াসা চোখ ছোট ছোট করে জাহিদের দিকে তাকায় আর বলে, তো কিছু বলতেও চাও ওকে? দেখো আমি পারবো না। নিজের যা বলার নিজেই বলবে। আমি কি তোমাদের ইমিসারি নাকি, হ্যাঁ, যে তোমার কথা ওহির কাছে পৌঁছে দেবো আর ওহির কথা তোমার কাছে পৌঁছে দেবো? আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ওইসবের ভেতরে নেই। নিজেদের ব্যাপার নিজেরাই সলভ করতে শেখো। যখন বিয়ে হয়ে যাবে তখন তোমাদের ঝগড়া তো আর আমি মিটিতে যাব না। এখনো বিয়ে হয়নি দেখে শেষবারের মতো ওইকে মানাতে যাচ্ছি। এরপর আর আমি কিছু করতে পারবো না। নিজের বউয়ের বিমান নিজেই ভাঙাবে। বলে ২ হাত বুকে গুজে উঠে দাঁড়ায় আনায়াসা। জাহিদ বলে, বড় ভাইয়ের জন্য এটুকু করতে পারবি না? কেমন বোন তুই? কালকে না বললি আমাদের ২ জনের ঝগড়া মিটাবি, তাহলে এখন পিছে যাচ্ছিস কেন? হ্যাঁ, সেটাই ব্যবস্থা করতে তো চাচ্ছি নাকি? ওকে চায়না থেকে নিয়ে এসে তোমার সাথে দেখা করাবো। এরপর তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে বোঝাপড়া করে নেবে। আমি? না তো কি? আমি বোঝাতে যতটা ভালো হবে তার থেকে ভালো হবে তুমি নিজে ওকে বোঝাও। তাহলে বেশি ভালো করে বুঝবে। তাহলে কথার মাঝে আনায়াসা ফোনটা বেজে ওঠে। আনায়াসা বেডের কাছে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় মেহেরা ফোন করছে। আনায়াসা ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেডি হয়ে নাও। আমি ১০ মিনিটের মধ্যে চলে আসবো। আর হ্যাঁ, ক্লোজেট খুললেই একটা জামা তুমি পেয়ে যাবে। ওটাই পরে নেবে। আচ্ছা। আনায়াসা ফোন রাখতেই জাহিদ বলে, মেহেরা ফোন করেছিল? হুম ভাইয়া, আজকে আমাদের ২ জনকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। আচ্ছা রেডি হয়ে নে তাহলে। আমি যাই। হুম। আনায়াসা রুম থেকে জাহিদ বের হয়ে যায়। আনায়াসা ক্লোজেট খুলতে চোখে পড়ে একটা কালো রং ফ্রক। ফ্রক বললে ভুল হবে, একদম বোরখার মতো। কিন্তু বোরখা নয়। আনায়াসা ক্লোজেটের ফ্রকটা বের করে হাত বোলায়। একদম স্লিম কাপড় জামা। জামাটার নিচে একটানে চিকন সোনালি লেস দেওয়া। হাতাটা 3/4। হাতাতেও চিকন লেস দেওয়া। আনায়াসা জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। জামাটা বেশ অনেক ঘের আছে। একদম বোরখার মতোই লাগছে দেখতে। এর থেকে একটা বেশ বড় ওড়নাও দিয়েছে দেখি। ওড়নাতেও জামার মতোই চিকন করে সোনালি লেস দেওয়া রয়েছে। আনায়াসা ফোনটা আবার বেজে ওঠে। বেডের উপর থেকে ফোনটা হাতে নিয়ে কানে ধরতে ওপাশ থেকে মেহরাব বলে, রেডি হয়েছিস? হুম, ২ মিনিটের মধ্যে চলে আসছি। না থাক, আমি আসছি। আপনি আবার আসতে গেলেন কেন? আমি তো নিচে নামতাম। পেছনে তাকা। আনাসা ফোন কানে রেখে পেছনে ঘুরে তাকায়। মেহরাব আজকে কোনো ফরমাল পোশাক পরেনি। একদম কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির গলার দিকটায় হালকা সোনালি সুতার কাজ করা। ফর্সা গায়ে কালো রংটা বেশ মানিয়েছে। আনাসা একদৃষ্টিতে মেহরাবের দিকে তাকিয়ে আছে। মেহরাবের মুখে আলতো হাসি নিয়ে ফোনটা পকেটে রেখে আনাসার দিকে ফিরে তাকায়। আনাসার হাত থেকে ফোনটা নিয়ে বেডের উপর রাখে। এতক্ষণ আয়েশার ধ্যান ভাঙে। আয়েশা লজ্জায় চোখ নামিয়ে দেয়। মেয়েরাব চিরুনি নিয়ে আলতো হাতে তার আনা চুলগুলো আঁচড়ে দিতে শুরু করে। এরপর সুন্দর করে বিনুনি করে দেয়। বিনুনি করা শেষে ওড়নাটা নিয়ে সুন্দর করে মাথায় পেঁচিয়ে দেয়। আয়েশা এখনো মাথা নিচু করে বসে আছে। লজ্জায় তাকাতেই পারছে না সে। মেয়েরাব আয়েশার থুতনি ধরে মুখটা উঁচু করে ধরে। এরপর বলে, সেই ছোট রয়ে গেলি। আজ অবধি নিজের চুল সামলাতে শিখলি না। জামাটা পছন্দ হয়েছে তোর? আনাসা মেহরাবের দিকে তাকিয়ে আছে। কোনো কথা বলছে না। মেহরাব হালকা করে আনাসার চোখের উপর ফু দেয়। আনাসা যার ফলে চোখ দুটো বন্ধ করে নেয়। মেহরাব ইচ্ছে করে জামাটার সামনে রেখেছিল যেন আনাসা এই জামাটাই পরে। আর আনাসা এই জামাটা পরেছে। আপনি তো আছেনই আমার চুল সামলানোর জন্য। তাহলে আমি কেন নিজের চুল সামলাবো? মেহরাব আলতো করে হাসে। জামাটা পছন্দ হয়েছে? আপনি বুঝতে পারছেন যে আমার জামাটা কতটা পছন্দ হয়েছে নাকি না? আমার মুখ দেখে কি মনে হচ্ছে? নরম স্বর আনায়াসার। মেহরাব একটু ভাবা নাটক করে বলে, মুখ দেখে তো মনে হচ্ছে পছন্দ হয়েছে। তাহলে হয়েছে। মেহরাব আনায়াসাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বলে, আনাম, আমাকে ভালোবাসিস? মেহরাবের কথায় আনায়াসা কিছুক্ষণ চুপ করে থাকে। কিছু কথা আছে যেগুলো মুখে বলা হয় না, বুঝে নিতে হয়। এটাও বুঝে নিন। আমি তোর মুখে শুনতে চাই। বুঝলে তো বাকি। তুই আগে উত্তর দে। আমি যে জিজ্ঞেস করলাম। দেখি ছাড়ুন, দেরি হচ্ছে। কিছু দেরি হচ্ছে না, তুই আগে বল। আনায়াসা আবারও
চুপ করে যায়। কিছুক্ষণ পর বলে, কোনো এক বৃষ্টির দিনে ১০ বছরের এক বাচ্চা মেয়ের মনে আন্দোলন সৃষ্টি করে ভিজছিল। হঠাৎই এক ২০ বছরের রগচটা ছেলে তার মাথার উপর ছাতা ধরে একটা ধমক দেন। মেয়েটা প্রথমে খুব ভয় পেলেও রুখে দাঁড়ায়। ছেলেটাকে মেয়ের বকাঝকা দিয়ে একটা বড় চকলেট দেয়। চকলেট দিয়ে ছেলেটি দ্রুত সেখান থেকে চলে যায়। একবারও পেছনে ফিরে দেখেনি যে ছোট্ট মেয়েটির দিকে ঘুরেও তাকায়নি। ছোট মেয়েটি সেই সময় খুব অভিমান হয়েছিল ছেলেটার উপর, কিন্তু মেয়েটি বুঝতে পারেনি কেন তার উপর এত অভিমান হলো ছেলেটার উপর। ছোট মেয়েটি চকলেট হাতে নিয়ে তার আন্টির হাত ধরে ছেলেটির দিকে তাকিয়ে থাকতো যতক্ষণ ছেলেটি দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। এরপর কেটে যায় ৫টা বছর। মেয়েটি ক্লাস 10 এ ওঠে। সামনের বছর এসএসসি পরীক্ষা দেবে। কিন্তু এই ৫ বছর মেয়েটি একবারও খেয়াল করেনি যে ছেলেটি সবসময় তার পাশে ছায়ার মতো থেকেছিল। একদিন স্কুল থেকে আসার সময় কিছু বখাটে ছেলে মেয়েটির বাজেভাবে কথা বলে, তাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে, কিন্তু মেয়েটি আশা নিয়ে বসেছিল যে সেই রগচটা ছেলেটি তাকে বাঁচাতে আসবে। কিন্তু কেন যে সে সেই ছেলেটির অপেক্ষায় ছিল তা সে নিজেও জানে না। কিন্তু তার মন খালি সেই ছেলেটিকেই খুঁজছিল। আর মেয়েটির দোয়া পূর্ণ হলো। ছেলেটি সুপার হিরোর মতো তাকে বাঁচালো। ছেলেগুলোকে মেরে মেয়েটার হাত ধরে বাড়ি অব্দি পৌঁছেও দিল রগচটা ছেলেটি। মেয়েটি তাকে নাম জিজ্ঞেস করলো, কিন্তু সেই ছেলেটি কেবলই অ্যাটিটিউড দেখিয়ে চলে গেল। একবারও পেছনে ফিরে দেখল না। দেখলে হয়তো ছেলেটা বুঝতো যে মেয়েটা আবারও ৫ বছর আগের মতো তার উপর অভিমান করেছিল। কিন্তু সে অভিমানের মধ্যে পার্থক্য ছিল, কারণ ৫ বছর আগের মেয়েটি তার চাচাতো বোন থাকলেও ৫ বছর পরের মেয়েটি তার ভাগ্যটা সেই রগচটা ছেলেটির হাতে জুড়ে দিয়েছিল। তাই এবার অভিমান করাটা খাটে। এরপর সেই রগচটা ছেলেটি আবারও যার জীবনে এলো, তবে আগেরবারের মতো কেয়ারিং হয়ে নয়, বরং তা ধ্বংস করতে। ছেলেটি মেয়েটির কথার মাধ্যমে আঘাত করত। মেয়েটির খুব কষ্ট হতো তার আঘাতে। ছেলেটি তাকে অনেকবার আঘাত করত, কিন্তু মেয়েটা সবটা সহ্য করে গিয়েছিল, কারণ সে জানত ছেলেটা মানসিকভাবে একদমই সুস্থ ছিল না। ছেলেটি যখন মেয়েটির দিকে হিংস্র চোখে তাকাতো, তখন মেয়েটি তার চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পেত, কিন্তু ওই ছেলেটি তো মানসিকভাবে একদমই সুস্থ ছিল না। তাই সে বুঝতে পারত না। কিন্তু মাঝে, মাঝে যখন সে একটু সুস্থ হতো, তখনই সে আগের থেকে আরো বেশি কেয়ারিং হয়ে উঠত। ১ম ছেলেটির ব্যবহারে মেয়েটি তাকে সহ্য করতে পারত না, কিন্তু মেয়েটি তো পারেনি তার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে রাখতে। তাই পালিয়ে যাওয়ার পরও মেয়েটি ছেলেটির কাছে ফিরে এসেছিল। সে জানত ছেলেটির কাছে ফিরে গেলেই ছেলেটি তাকে আরো বেশি কষ্ট দেবে, তাকে আঘাত করবে, কিন্তু মেয়েটি ফিরে এসেছিল শুধুমাত্র ছেলেটার কথা ভেবে। নয়তো ছেলেটা হাজার চেষ্টা করেও মেয়েটাকে আর কোনোদিন নিজের কাছে ফিরিয়ে আনতে পারত না। কথাগুলো একসাথে বলে আনাশা থামে। তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। পুরোনো দিনের কথাগুলো মনে পড়তেই বুকটা কেমন ফেঁপে উঠছে। মেয়েরা আনাশাকে ছেড়ে দিয়ে তার হাত দুটো ধরে বলে, জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। হয়তো তুই মন থেকে আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না। তাও তোর কাছে ক্ষমা চাইছি। আমাকে মাফ করে দে আনা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তোকে আঘাত করেছি, কষ্ট দিয়েছি। আমাকে মাফ করে দে প্লিজ। আনাশা মেয়েরাবের হাতটা ধরে আলতো করে ঠোঁটে চুমু দেয়। নিজের চোখ মুছে নেয়। বলে, আপনি যা করেছেন সেগুলো তো নিজের সজ্ঞানে করেননি। সবটা ওই জানোয়ারগুলোর ষড়যন্ত্র ছিল। আপনি তো সেই ছোট থেকেই সব কষ্ট সহ্য করে বড় হয়েছেন। কতটা ট্রমার ভেতর দিয়ে গিয়েছেন, নিজের স্বপ্নগুলোকে আপনার চোখের সামনে ভেঙে দিতে দেখেছেন। নিজের পুরো পরিবারকে চোখের সামনে খুন হতে দেখেছেন আপনি। দিনের পর দিন ওরা আপনাকে আরো অসুস্থ বানিয়ে দিয়েছে, মেন্টাল ভাবে টর্চার করেছে আপনার উপর। না, আমি তো তোর সাথে অন্যায় করেছি। তোর উচিত আমাকে শাস্তি দেওয়া। শাস্তি তো আমি ডিজার্ভ করি। ভাঙা কদম মেহরাবের। আনাশা বলে, আপনি এমন করে কেন বলছেন? না, তুই সবটা মুখ বুজে সহ্য করে গিয়েছিস। আমি তোকে এত আঘাত করেছি, সেগুলোও সহ্য করে গিয়েছিস। হ্যাঁ, সজ্ঞানে করিনি, কিন্তু আঘাত তো করেছি। আমার শাস্তি পাওয়া দরকার। তুই সেই শাস্তি দিবি, আমি মাথা পেতেই নেব। কোনো অভিযোগ করব না। আঘাত যেমন করেছেন তেমন মলমও তো লাগিয়েছিলেন। আগলে তো রেখেছিলেন সেই ছোট থেকে। আর শাস্তির কথা বলছেন? ঠিক আছে, শাস্তি তো আমি আপনাকে দেব, কিন্তু সময় হলে। এখন দেরি আছে। আচ্ছা চল। মেহরাব নিজেকে সামলে আনায়াসের হাত ধরে নিচে নামে। গাড়ির কাছে গিয়ে আনায়াসকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মেহরাব গাড়িতে এসে থামে তাদের পারিবারিক কবরস্থানের সামনে। ডাক্তার চেম্বার থেকে বের হতে হতে বিকেল হয়ে গিয়েছে। মেহরাব গাড়ি থেকে নেমে আনায়াসের হাত ধরে তাকে নামায়। এরপর আনায়াসের হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলে, ভেতরে গিয়ে নিজেকে শক্ত রাখবে আনা। ভাঙা কণ্ঠ মেহরাবের। আনায়াসা ছলছল নড়ে, মাথার উপর নিচ নাড়ায়। এরপর মেহরাব আর আনায়াসা কবরস্থানের ভেতর প্রবেশ করে। কবরস্থানের ভেতর প্রবেশ করতে প্রথমে পাশাপাশি ২টা কবর চোখে পড়ে আনায়াসার। কবরের মাঝে নামে আছে লেখা আবরার জেহরাইল ও ইলহামা জেহরাইল।
কবর দুইটা বেশ চকচক করছে। মেহরাবের জন্মের ১ মাস পর কবরগুলো পাথর দিয়ে বাঁধিয়েছিল শেরিয়াল জেহরাইল। শুধু যে বাবা-মায়ের কবরগুলো পাথর দিয়ে বাঁধিয়েছে এমনটা নয়, বাকি ৩ চাচা-চাচী এবং ফুফু আর তাদের ছেলে-মেয়েদের কবরও খুব যত্ন সহকারে সে বাঁধিয়ে রেখেছে। প্রতি শুক্রবার আরিস জেহরাইলের সাথে এসে ২ ভাই মিলে কবরগুলো আশপাশটা পরিষ্কার করে যায়। এরপর যখন ছোট মেহেরা বড় হয়, বাবা আর চাচার সাথে প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ে এই কবরস্থানে আসে আর দাঁড়িয়ে দেখতো যে কিভাবে তার বাবা আর চাচা মিলে কবরগুলো আশপাশটা পরিষ্কার করছে। সিরিয়াল সিরিয়ালে মাঝে বলতেন যখন মেয়েরা বড় হবে তখন ছেলে আর ভাইকে নিয়ে কবরস্থানে এসে ৩ জন মিলে পরিষ্কার করবে। তিনি এটাও বলতেন, শুধু ছেলে-মেয়েকেও নাতি-নাতনিদেরকেও নিয়ে আসবো, কবর আর দেখাবো আর বলবো যে তাদের পরিবার আসলে কতটা বড় ছিল। কিন্তু আফসোস তিনি এখন আর বেঁচে নেই। সিরিয়াল জিরায়ের বাচ্চা খুব পছন্দ করতেন। ছোট ভাই আরজিদকে তিনি কোলে-পিঠে করে মানুষ করেছেন। কত স্বপ্ন ছিল ২ ভাই একসাথে থাকবে। ভাইয়ের মেয়ে হলে তার সাথে নিজের ছেলের বিয়ে দেবে, নাতি-নাতনিদের বিয়ে দেখবে, তারপর চোখ বুজবে। এই নিয়ে ২ ভাইয়ের মধ্যে বেশ মজা হতো। ২ ভাই বেয়ান হবে। সত্যি ২ ভাই বেয়ান হয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ আর পৃথিবীতে নেই। তারা মারা গেলেও মেহরাব ঠিকই নিজের দায়িত্ব পালন করে গিয়েছে এতগুলো বছর ধরে। ১৫ বছর ধরে সে নিয়মে এই অবস্থানে এসে পরিষ্কার করে রেখে যায়। মিস্টার নাবিলের বাড়িতে থাকাকালীন তার সাথে অনেক অনুরোধ করার পরও তিনি এই কবরস্থানে তাকে নিয়ে আসতো। কিন্তু কবরস্থানের গেটে নামিয়ে দিয়ে নিজের কাছে চলে যেতেন। মেহরাব ভেতরে প্রবেশ করে একাই নিজের হাতে প্রত্যেকের কবর পরিষ্কার করে রাখতেন। এরপর বাবা, মা আর বোনের কবরের পাশে গিয়ে বসে কাঁদতেন। তখন খুব একা লাগতো তার। মাঝে বাবা-মায়ের কবরের উপরেই কাঁদতে ছোট মেয়েরা ঘুমিয়ে যেত। তার সন্ধ্যা হওয়ার আগে একা বাড়িতে ফিরে যেতে হতো। মাঝে মিস্টার নাবিল দিয়ে যেতেন, কিন্তু নিয়ে যেতেন না। নিজের ছেলে-মেয়ের প্রতি তার কোনো দায়িত্ব ছিল না। আর মেহরাব তো পরেরই ছেলে ছিল। কি দায়িত্ব বা থাকবে তার উপর তার? তবে ফারদিন প্রায় সময় মেহরাবের সাথে আসাদের পরিবারের কবরস্থানে। সে আর ফারদিন ২ জন মিলে পরিষ্কার করত জায়গাটা। মিসেস নীলা আর জায়েদ ওরফে জাহিদের নামেও ২ টা কবর রয়েছে। কারণ সেদিন পুলিশ বাড়ির বাইরে ২ জনের লাশ পেয়েছিল। পুলিশ তাদেরকে মিসেস নীলা আর জাহিদ ভেবেই শনাক্ত করেন। তাছাড়াও তাদের লাশের কাছে মিসেস নীলার একটা প্রিয় লকেট পড়েছিল, যেটা মেহরাবই শনাক্ত করে। তাই পুলিশও ধরে নেন যে এটাই হয়তো মিসেস নীলা আর জাহিদের লাশ। কিন্তু আসলে জাহিদ ও মিসেস নীলা লকেটে খুলে একটা মেয়েদের লাশের কাছে ফেলে দিয়ে পালিয়ে এসেছিল তারা ২ জন। আর পোড়া লাশ দিয়ে সেই জন্য কেউ বুঝতে পারেনি। তবে জাহিদ সেদিন পুরো ঘটনায় বলায় মেহেরাব এখন বুঝতে পারে যে এটা আসলে মিসেস নীলা আর জাহিদের কবর ছিলই না। ওই ২ টা আর আমার দাদাতো ভাইয়ের দাদু মনির করব। প্রত্যেকটা কবরের পাশে নাম লেখা আছে আর জন্ম এবং মৃত্যুর তারিখ। এক করে কবর দেখতে মেহেরাব আর আনায়েশা এসে দাঁড়ায় আজহার জাহেদ এবং তার স্ত্রী মানহা খানের কবরের সামনে। মেহেরাব হাত উঠিয়ে বলেন, এটা তোর নানা ভাই আর নানুমণির কবর, মানে আমার সেজো দাদা, ভাই আর দাদুমণি। ৪ ভাই এবং তাদের স্ত্রীদের কবর পাশাপাশি, তাদের ছেলে-মেয়েদের কবরগুলো আলাদা জায়গায় আছে। এরপর মেহেরাব আর আনায়েশা এসে দাঁড়ায় সিরিয়াল জেহরাইল আর মাহিয়া জেহরাইলের কবরের সামনে। মেহেরাব ভারী কণ্ঠে বলে, এটা বাবা আর আম্মুর কবর, মানে তোর শ্বশুর আর শাশুড়ির কবর। বলে মেহেরাব নিজের মায়ের কবরের কাছে এসে বসে। কবরের উপর কয়েকটা পাতা পড়েছিল। মেহেরাব কাঁপা হাতে পাতাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেয়। এরপর নিজের বোন, দুলাভাই আর তাদের মাঝখানে একটা ছোট কবর আছে, নিয়ে যায় আয়েশাকে। আঙুলের ইশারায় বলে, আপু ভাই আর বাবুই এর কবর। জানিস, বাবুই যখন ১ম বাড়িতে এসেছিল আমাকে চিনতও না। কিন্তু আপু যখন বলেছিল যে এটা তোমার মামা, তখন বাবুই আমার পিছন ঘুরছিল আর আমাকে মামা বলে ডাকছিল। আমি ওদের কাউকে বাঁচাতে পারিনি আনা। আমার চোখের সামনে নাভিদ বাবুইকেও নির্মমভাবে খুন করেছিল। জানিস, বাবুই কান্না করেছিল বলে ওকে উপর থেকে আছাড় মেরে নিচে ফেলে দিয়েছিল। বেচারা মাথা ফেটে রক্ত বের হয়ে গিয়েছিল। তখনও বাবুই কাঁদছিল না। একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার আপুইকে ওই জানোয়ারটা আমার চোখের সামনে খুব বাজেভাবে মেরে ফেলেছিল। আমি কাউকে বাঁচাতে পারিনি। আপু অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি কিচ্ছু করতে পারিনি। বলেই মেহেরাব মাটিতে বসে পড়ে। তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। মেহরাবের ভেতরে এখন ঠিক কি চলছে সেটা সে নিজেই জানে। আয়েশা আস্তে করে মেহরাবের পাশে এসে বসে। তারপর তাকে পাশ থেকে জড়িয়ে ধরে বলে, আপনি প্লিজ এমনভাবে নিজেকে কষ্ট দেবেন না। আপনি তো কষ্ট করেছেন সবাইকে বাঁচানোর জন্য।
মেয়েরা আনায়াসাকে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলে, মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে, তাও সামান্য একটা বিষয় নিয়ে গোটা একটা পরিবারের দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর আমাকে বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র বুকে ধুকে মরার জন্য। তুই জানিস না, না আমি ঠিক কিসের মধ্যে দিয়ে গিয়েছি। মাঝে মনে হয়েছে এভাবে বেঁচে থাকার থেকে আমিও মরে যাই, সেটাই ভালো হবে। জানিস কতবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকবার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আপনি কেন ওদের জন্য নিজের জীবন শেষ করতে চাইছিলেন? ওরা তো মানুষ না, এক একটা শয়তান। কাঁপা কণ্ঠ আনায়াসা। আয়েশা মেহেরাবকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহেরাব একটা লম্বা শ্বাস নিয়ে বলে, "আচ্ছা, ওঠ এবার।" আরা মেহেরাবকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। মেহেরাব উঠে দাঁড়ায়। আয়েশা চোখের পানি মুছে দিয়ে সামনে এগোয়। মেহেরাব আয়েশাকে নিয়ে দাঁড়ায় তার বাবা-মায়ের কবরের সামনে। বাবা-মায়ের কবর দেখে আনায়াসা অনেকটা ইমোশনাল হয়ে যায়, কিন্তু নিজেকে সামলে নেয়। আনায়াসা চোখের পানি মুছে মা-বাবার কবরের পাশে বসে হাত বোলায়। সে কাঁদতে চাইছে না, কিন্তু কি করবে সে? চোখের পানি তার বাদ মানছে না তার। কিছুক্ষণ মা-বাবার কবরের পাশে বসে থেকে আনায়াসা চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। সিরাজেল ও আরিজেরাইলের কবরের থেকে একটু দূরে রয়েছে মেহেরাব আর আনায়াসার অনাগত সন্তানের কবর। মেহেরাব জানে সে এবার আনায়াসাকে আর আটকে রাখতে পারবে না, তাই তাকে শক্ত করে ধরে মেয়ের কবরের সামনে এনে দাঁড়ায়। মেয়ের কবরের সামনে আসতে আনেশা কান্না ভেঙে পড়ে। এই একটা মাস সে অনেক চেষ্টা করেছে নিজেকে সামলানোর। ঘরের কাজের ভেতরে নিজেকে যুক্ত রেখেছে। জাহিদ আনেশাকে ব্যস্ত রাখার জন্য অনেক কাজ দিয়েছে। ওর সাথে নিজের সম্পর্ক ঠিক করার জন্য ওকে জোর করেছে, যেন একটু হলেও কষ্টগুলো থেকে সে দূরে থাকতে পারে। তবে মায়ের মন যতই কাজে থাকুক না কেন এবং যতই ব্যস্ত থাকুক না কেন, ঠিকই সন্তানের কথা মনে পড়বেই। তাই তো জাহিদ আর মেহেরাব যতই তাকে ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন, তবুও আনায়াসা কষ্টগুলোকে গিলে ফেলতে পারেনি। মেহেরাবও আনায়াসার পাশে বসে আনায়াসা মেহেরাবের দিকে তাকিয়ে কাঁদো স্বরে বলে, এই কয়দিন আমি নিজেকে অনেকবার বুঝিয়েছি, অনেকভাবে সামলানোর চেষ্টা করেছি। আর কেউ না জানুক, আমি তো জানি যে এই একটা মাস আমি কিভাবে কাটিয়েছি। আপনিও তো জানেন। আপনাকে আমাকে আর কিছুই বলার নেই। আপনারা আমার স্বাভাবিক করার জন্য চেষ্টা করেছেন। উপর স্বাভাবিক থাকার নাটক করলেও ভেতরে ঠিকই গুমড়ে মরেছি আমি। কেন এমনটা হলো? আমাদের মাঝে আসলে কি এমন ক্ষতি হতো? আনা, তোকে আমি শক্ত হতে বলেছিলাম না? এমন করিস না। আনাসা মেয়ের কপালের উপর হাত বোলাতে বলতে বলে, "না, তোমার আম্মু খুব বাজে, তাই না? তোমার আম্মু যদি ওইদিন ওই পানি না খেত, তাহলে তাহলে আজকে তুমি কবরে থাকতে না। আম্মু খুব বাজে। আমি একদমই ভালো না, তাই না?" মেয়েরা আনাসের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, "আনা, এমন করে বলিস না। তুই যদি খারাপ মাই হোস, তাহলে আমিও তো খারাপ বাবা। আমার তো দায়িত্ব তোকে আর আমাদের বাচ্চাকে বাঁচানোর। কিন্তু আমি তো সেটা করতে পারিনি।" আফসোসের কণ্ঠ মেহরাবের। তখনই আয়েশা ডাক্তারের কথাগুলো মনে পড়ে যায়। মেহরাব ফোনে আসায় সে একটু বাইরে যায়। তখনই আয়েশা ডাক্তারকে জিজ্ঞেস করে, "ডাক্তার, উনি আসলেই সুস্থ আছেন তো?" দেখুন, উনি যতটা টেনশন ফ্রি থাকবেন, ওনার জন্য ততটাই বেশি ভালো। বেশি প্রেশারে ওনার উপর একদমই ক্রিয়েট করা যাবে না। তাছাড়াও উনি মেডিসিন দিচ্ছি। এটা যদি উনি খায়, তাহলে এটা টেনশনকে একটু রিলিজ করবে। কিন্তু আপনাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। উনাকে হাসিখুশি রাখার চেষ্টা করবেন। যেহেতু উনার ছোটবেলার ট্রমা আছে, তাই সেটা ট্রমা ফিল্ডিং সবকিছু থেকে বেরিয়ে আসা আপনাকে চেষ্টা করতে হবে। জানি আপনার মনের অবস্থা সেরকম একটা ভালো না। আপনাকেও সাবধানে থাকতে হবে। দুজনে যদি হাসিখুশি থাকার চেষ্টা করেন, একসাথে বেশি সময় কাটান, জীবনে দুজনে মিলে ভালোভাবে যদি কাটাতে পারেন, জায়গাটা এক্সপ্লেইন করুন। আস্তে সবটা ঠিক হয়ে যাবে। তবে এই ২-৩ মাস একদমই উনাকে টেনশনে দেওয়া যাবে না। হুম, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব উনাকে সুস্থ করার জন্য। আসেন যে চোখের পানি মুছে মেহেরাবের দিকে তাকায়। দেখুন, আমি কাঁদছি না। আপনি প্লিজ এতটা ভেঙে পড়বেন না। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? আপনি না আমাকে শক্ত করে থাকবেন বলেছিলেন, তাহলে এখন নিজে কেন ভেঙে পড়ছেন? প্লিজ নিজেকে শক্ত করুন। আমি আর মন খারাপ করব না। ঠিকমতো খাওয়া-দাওয়া করব, ঠিকমতো ঘুমাবো। কিন্তু আপনি প্লিজ আমাকে নিয়ে চিন্তা করবেন না। মেয়ের আনাসার দিকে তাকায়। আনাসা চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু সে বারবার মুছে ফেলছে নিজের কষ্টগুলো লুকানোর জন্য। আনাসা মেয়ের কবরে হাত বুলিয়ে বলে, "আমার ভালো আম্মু। দেখো তোমার আম্মু কাঁদছে না। তোমার আম্মু, তোমার আব্বু খেয়াল রাখবে। কেমন মা? আমরা আসবো। তোমার সাথে দেখা করব। তুমি একা নও পাখি। এখানে সবাই আছে। তোমার দাদা ভাই আছে, দাদুমণি, নানা ভাই, নানু, বড় আব্বু, বড় আম্মু, ফুফি, ফুফা, ভাই সবাই আছে। তুমি একদম ভয় পাবে না। কেমন?" মেহরাব খালি আনাসের কথাগুলো শুনছে। সে জানে আনাসের কষ্ট হচ্ছে, কিন্তু তার কথা ভেবে সে চেপে যাচ্ছে। মেহরাব বলছে, "আমার থেকে কষ্ট লুকাতে শিখে গিয়েছিস?" মেহরাব কথায় আনাসা তার দিকে তাকায়। আনাসার চোখগুলো লাল হয়ে আছে অতিরিক্ত কান্নার জন্য। মেহরাব আনাসার সামনে বসে তার মুখটা নিজের হাতে নিয়ে বলে, "কষ্ট হচ্ছে? তাহলে কেন চাপা দিচ্ছিস তুই? সেগুলোকে যত বের করবি ততই ভালো।"
আপনি তো আমার থেকে নিজের কষ্টগুলো লুকালেন। এমন কেন করলেন আপনি? আপনি কি বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি। সে ১০ বছর বয়স থেকেই ডক্টর আপনাকে টেনশন করতে বারণ করেছে। আর আপনি কবরস্থানে এসে সবার কবর দেখে এভাবে ভেতরে ভেঙে পড়বেন। এরপর যদি আপনার কিছু হয়ে যায় আমি কি ভেবে থাকবো? আমি কি নিয়ে বাঁচবো? একবার কি ভেবে দেখেছেন? আপনার ছোট আনা তখন কি হবে? তার খেয়াল কে রাখবে? কোথায় যাবে সে? কে তাকে একলা রাখবে? খুব তো বলেন, আমার কিছু হলে আপনার জীবন অন্ধকার হয়ে যাবে। তাহলে আপনি বোঝেন না যে আপনার কিছু হয়ে গেলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাবে? মেয়েটা কিছু বলে না। শুধু আনাসের দিকে তাকিয়ে আছে। আনাসা একবার ঠোঁট ভিজিয়ে আবার বলে, "এই তাকান আমার দিকে। ভালো করে দেখুন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসে থাকেন তাহলে নিজেকে শক্ত করুন প্লিজ।" মেহেরাব আনায়াসার হাতের উপর নিজের হাত রেখে বলে, "আমাকে শক্ত হতেই হবে। তোর জন্য হলেও আমাকে শক্ত হতে হবে না?" আশপাশটা ততঙ্গ নেমে এসেছে। মেহেরাব আনায়াসের হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলে, "আনা, সন্ধ্যা নেমেছে। ম্যানশনে ফিরতে হবে।" "হুম।" মেহেরাব আনায়াসাকে নিয়ে কবরস্থান থেকে বের হতে গাড়িতে ওঠে। আনাস আর মেহেরাব ম্যানশনে ফিরবে মাগরিবের নামাজ আদায় করে নেয়। নামাজ শেষ করে মেহেরাব চলে যায় নিজের স্টাডি রুমে। কিছু কাজ আছে সেগুলো এগিয়ে রাখতে হবে। যেহেতু চায়না যাচ্ছে তাই আনাসাকেও একটু ঘুরিয়ে আনবে। হাতে সময় নিয়ে বের হতে হবে। মেহেরাব ১০টার আগে আর রুমে আসবে না। তাই আনাসা ল্যাপটপটা নিয়ে একটু বসে। জাহিদ তাকে কিছু কাজ দিয়েছে সেগুলো একটু চেক করছে। প্রায় ১ ঘন্টা পর আনাসা ল্যাপটপটা বন্ধ করে। তখনই কোথা থেকে কোকো দৌড়ে এসে তার কোলে উঠে পড়ে। আনাসা কোকোকে কোলে নিয়ে বেশ কয়েকটা চুমু খেয়ে তাকে আদর করতে ল্যাপটপটা ব্যাগের ভিতর রেখে দেয়। এরপর কোকোকে নিয়ে বেডের উপর বসে। "কোকো সোনা, এতদিন তোকে কোলে নেওয়া হয় না। কতদিন তোকে নিয়ে খেলা হয় না। তুই কি আমার উপর রাগ করেছিস বাবু? আম্মু অনেক বাজে, তাই না? আম্মু বোনকেও বাঁচিয়ে রাখতে পারেনি।" কোকোকে কোলে নিয়ে আনায়াসা শুয়ে পড়ে। বলে, "তোর বোন থাকলে তোর সাথে খেলতে, তাই না? আম্মু খুব খারাপ। বোনকে খেয়াল রাখতে পারল না।" বলতে কখন যে আনায়াসা চোখগুলো ভিজে উঠেছে সে বুঝতে পারেনি। যখন আনায়াসা বুঝতে পারে যে তার চোখ ভিজে গিয়েছে সঙ্গে সে চোখ মুছে নেয়। "আমি কাঁদলে তোর পাপা কষ্ট পাবে বাবু। তাই একদমই কান্না যাবে না। তোর পাপা খালি চিন্তা করে। জানিস খোকা সোনা, পাপার শরীর না একদমই ভালো না সোনা। তোর পাপাকে একদম চিন্তা করতে বারণ করেছে ডাক্তার।" আনাসা কোকোর সঙ্গে কথা বলছে। হঠাৎ করে মেহেরাব রুমে ঢোকে। "কি এমন কথা হচ্ছে মা ছেলের মধ্যে হুম? আমি কি ভুল সময়ে এসে পড়লাম নাকি?" মেহেরাব কণ্ঠ পেয়ে আনাসা উঠে পড়ে আর তার অগোচরে চোখের পানি মুছে নেয়। মেহেরাব আনাসার পাশে এসে বসে আর তার কোল থেকে কোকোকে কোলে নিয়ে নেয়। জিজ্ঞেস করে, "কি কথা বলছিলে বাবা আম্মুর সাথে? হুম? যে আমাকে দেখেই আম্মু থেমে গেল?" "এরকম কিছু না। আপনি চলুন রাতের খাবার খেয়ে নেবেন।" বলে আয়েশা বেড থেকে নামতে যাবে এমন সময় মেহেরাব তার হাত ধরে ফেলে। "কান্না করেছিলি নাকি?" আয়েশা নিজের মুখ লুকানোর বিটের চেষ্টা করে বলে, "কে বলছে কান্না করেছিলাম? আপনি একটু বেশিই দেখেন। ছাড়ুন হাত। খাবারটা খেয়ে নামাজ পড়তে হবে নাকি?" "আনা, আজ তুই আমার থেকে কিছু লুকাতে পেরেছিস যে আজকে পারবি? কাঁদছিলে তাই না? চোখগুলো কেমন ফোলা লাগছে?" চোখ-মুখ ফোলা লাগছিল কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। কোকো হঠাৎ করে এসে আমাকে জাগিয়ে দিয়েছে। তারপর ওকে নিয়ে খেলা করছিলাম। অনেকদিনই তো ওকে নিয়ে খেলা হয় না তাই। এরপরে দীর্ঘশ্বাস ফেলে বলে, "আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তর দে। তুই হঠাৎ করে চায়না কেন যেতে চাইছিস? মানে তাও একা ব্যাপারটা কি?" আয়েশা নিজেকে সামলে নিয়ে মেহেরাবের সামনে কোনো ভনিতা না করে বলে, "ভাইয়ের জন্য যেতে চাইছি।" "চাইদের জন্য? কিন্তু কেন?" "তাহলে শোনো শুরু থেকেই বলি।" "কি?" "আমি যখন আপনার থেকে পালিয়ে গাজীপুরে ছিলাম, তখন আমার সাথে একটা মেয়ের বন্ধুত্ব হয়। আপনি তো জানেনই এরিয়ায় থাকার জন্য স্কুলে কলেজে আমার কোনো ফ্রেন্ড ছিল না। গাজীপুরে ওর সাথে পরিচয় হয়। ২ মাসের মধ্যে আমাদের বন্ধুত্বটা বেশ ভালোমতো শক্তপোক্ত হয়ে উঠেছিল। প্রায় সময়ই আসতো আমার সাথে দেখা করতে, লুকিয়ে আসতো। তেমন কেউ জানতো না, খালি ওই ওহি নামে আমার যে বান্ধবীটা ছাড়া। প্রায় সময় ওকে নিয়ে ভাইয়ার সাথে কথা বলতাম। সেই সুবাদে ও আর ভাইয়ার মধ্যে টুকটাক কথাবার্তা হতো। কিন্তু আমার ভাইয়া হলো একটা নিরামিষ মানুষ। মেয়েটাকে মনে পছন্দ করে ফেলেছে কিন্তু মুখে কিছুই বলতে পারছিল না। ওদিকে ওই তো ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। ওই অনেকবারই ভাইয়ের কাছে ওর নাম্বার চেয়েছিল কিন্তু ভাইয়া দেয়নি। শেষে আমি উপায় না পেয়ে ওহিকে ভাইয়ার নাম্বারটা দিয়ে দিয়েছিলাম। এরপর প্রায়ই ওই ভাইয়াকে কল করতো, খোঁজখবর নিত কিন্তু ভাইয়া বেশিরভাগ সময় ওকে এড়িয়ে চলত। আমাকে ওই বিষয়টা বলেছিল। আমি ভাইয়ার সাথে কথাও বলেছিলাম। তখন ভাইয়া বলেছে যে এখন তার এসব প্রেম ভালোবাসার সময় নেই। সে সবকিছু মিটিয়ে তারপর ওর সাথে কথা বলবে। তাই ওইও কলে উল্টোপাল্টা বলে রাগের বশে প্রতিবারই ভাইয়ার অপমান সহ্য করে নিজের মাধ্যমে সম্পর্ক চালিয়ে গিয়েছিল। কিন্তু শেষবারের কথাগুলো বেচারি নিতে পারেনি। তাই ভাইয়াকে ব্লক করে দিয়েছে। প্রায় ৬ মাস হতে চললো এখনো ভাইয়ের সাথে ওর কোনো যোগাযোগ নেই। তাই আমি ওর সাথে কথা বলি। আর জানতে পারি যে ও চায়নাতে গিয়েছে পড়াশোনার জন্য। এটাই লাস্ট। এরপর ঝগড়া লাগলে আমি ওদের আর মিলবো না।
দুজনেই একদম ২ মেরুর মানুষ। কেউ কাউকে ছাড়বে না, আবার কেউ কারো সাথে মুখ খুলে কথাও বলবে না। মাঝখান থেকে আমার হাসি যত জ্বালা। কিভাবে যে ওহি আর ভাইয়ার মিল করব সেটাই বুঝতে পারছি না। মেহেরাব মুচকি হেসে বলে, "তুই চিন্তা করিস না। আর তুই চিন্তা করছিসই বা কেন? একটা ব্যাপার করেই ফেলবো। কেমন? ভাইয়া যদি আপনার মতন হতো তাহলে আর আপনার ওর বিষয়ে চিন্তা করতাম না। মেয়েদের সামনে গিয়েও ঠিকমতো কথা বলতে পারে না। আমাকে আবার বলছে যে, "তুইও কিছু করলে আমাদের সাথে থাকিস, আমাদের ঝগড়া মেটাবি।" আচ্ছা একটা কথা বলুন তো, আমি যতই ভালোভাবে তো ঝগড়া মেটাতে পারব না কেন? ওরা নিজেরাই নিজেদের ঝগড়া মেটালে আরো বেশি ভালো হতো না? হুম, ঠিক, ঠিক। কিন্তু একটা কথা, তুই বললি না যে জাহিদ যদি আমার মতো হতো তাহলে কেন চিন্তা হতো না? কিন্তু আমি তো কারো সামনে সেভাবে কথা বলি না। যতটা তোর সাথে ফ্রি কথা বলি। আনাশা মেহরাবের কথা শুনে মাথায় হাত দিয়ে বলে, "আপনি কি দিন, দিন গাধা হয়ে যাচ্ছেন নাকি? অন্য লোকের সাথে কথা বলা আর বউয়ের সাথে কথা বলা কি এক?" আমি বোঝাতে চেয়েছি যে, আপনি যেমন আমার সাথে সবকিছু শেয়ার করেন, আগে সবটা বুঝে নেন। বা সেটা বুঝতে পারলেও মনের মধ্যে একটা সন্দেহ থেকে যায়। মানে ও ঠিকভাবে এক্সপ্লেন করতে পারে না। আমি এটাই বোঝাতে চেয়েছি। আনাসা নিজের কথা বলে যাচ্ছে। ওদিকে মেহেরাব মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে। আনাসা কথা বলতে, বলতে মেহেরাবের দিকে তাকায়। দেখতে পায় মেহেরাব তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। যেটা দেখে আনাসা একদম চুপ হয়ে যায়। আনাসাকে চুপ থাকতে দেখে মেহেরাব বলে, "কি হলো? আমার তোতা পাখি হঠাৎ চুপ করে গেল কেন? যা বলছিলি বল।" মেহেরাব তাকে তোতা পাখি বলে। আনাসের চোখ দুটো ছোট, ছোট করে তার দিকে তাকায়। মেয়েটা ফিক করে হেসে দেয়। আনাসিকে নিজের কাছে টেনে নিয়ে বলে, "তোতা পাখি বললে রাগ করলি? আচ্ছা ময়না পাখি বললাম রাগ করে না, কেমন? ওই আপনি আমাকে তোতা পাখি, ময়না পাখি কেন বলছেন? আমি মানুষ, হুম? তুই তো আমার তোতা পাখি, আমার ময়না পাখি। দেখ তুই কত কথা বলিস। ছোট থেকে খুব বাচাল মেয়ে ছিলি তুই। তবে হঠাৎ কি যে হলো একদম চুপ করে ছিলি। প্রয়োজন ছাড়া একটা কথা বলতিস না। সবসময় গম্ভীর হয়ে থাকতিস।" আনাসে মেহেরাবের থেকে নিজেকে ছাড়িয়ে বলে, "এই আপনি আমাকে বাচাল বললেন। ঠিক আছে। আর কথাই বলব না। আর যেমন বলতাম না, ঠিক তেমনই চুপ করে থাকবো আবার।" মেহরাব আনায়াসাকে জড়িয়ে ধরে বলে, "ওরে বাবারে! আমায় ছেড়ে দিচ্ছিস? না থাক। থাক বাবা, রক্ষা কর। আর বাচাল বলব না। কিন্তু একটা কথাও বন্ধ করবি না, না? তোর কথাগুলো আমার কাছে সকল ক্লান্তি দূর করে দেয়। তোর হাসি, মুখ মাখাটা আমাকে প্রশান্তি দেয়। তাই কথা বন্ধ করবি না একদম। হাসাও বন্ধ করবি না, কেমন?" আনাসা মেহরাবকে জড়িয়ে ধরে বলে। এভাবে বললেন, "কি আমি আর আপনাকে ফেলতে পারি?" কিছুক্ষণ চুপ থেকে মেহরাব বলে, "আনা, আমি চাইছি তুই পড়াশোনাটা আবার স্টার্ট কর।" আনিশা মেহরাবের দিকে তাকায়। সে ভাবছিল হয়তো মেহরাব তাকে আর পড়তে দেবে না। তাও সে পড়াশোনার বিষয়ে কথা তুলতে চাইছিল না। কিন্তু মেহরাব তো আজকে নিজে থেকে তাকে পড়াশোনার কথা বলছে। ফলে খুশিতে আয়েশার চোখ দুটো চিকচিক করে ওঠে। "সত্যি? আপনি আমাকে পড়তে দেবেন? সে কি কথা? পড়তে দেব না কেন, হুম?" "না, আমি ভেবেছিলাম যে আপনি হয়তো মানে শিরিনের মতো আমাকে পড়তে দেবেন না। আমি পড়াশোনা করতে চাইলে নানান বাহানা দিয়ে আমার পড়াশোনা বন্ধ করে রাখবেন। উনার মতো পরীক্ষার আগের দিন আমি পড়তে বসলে ইচ্ছা করে জোরে, জোরে শব্দ করতেন যেন আমি পড়াশোনা করতে না পারি।" মন খারাপ করে কথাগুলো বলে আনায়াসা। মীরা আনায়াসের কাছে এসে তার বেবি হেয়ার গুলো কানের পেছনে গুঁজে দিয়ে বলে, "আমি কখনো তোর পড়াশোনার বিরুদ্ধে ছিলাম না, না। আমি সবসময় শিরিনকে সাবধান করেছি যেন ও তোকে কোনোভাবেই কষ্ট না দেয়। তোর পড়াশোনা যেন কোনো ব্যাঘাত না ঘটায়। কিন্তু ও আমার কথা শোনেনি। কারণ ওই নাবিল আমার পিঠ পিছে কলকাঠি নাড়ছিল। ও কোনোভাবেই চায়নি যে তুই বেঁচে থাক। তুই পড়াশোনা কর। ও তো সবসময় থাকতো যে তুই জীবন থেকে যাতে সরে যাস। কিন্তু আমি শক্ত ছিলাম দেখে ও তোর কোনো ক্ষতি করতে পারেনি। ওই নাবিল শিরিনকে সাহায্য করেছিল দেখেই ওর একটা সাহস বেড়ে গিয়েছিল। হুম, পড়াশোনা করার জন্য আমাকে কত স্ট্রাগল করতে হয়েছে। আর করতে হবে না। এবার কি নিয়ে পড়তে চাস বল?" "বিজনেস বিষয়ে, অ্যাডমিনিস্ট্রেশন।" "বিজনেসের? কিন্তু কেন? এতকাল সায়েন্স নিয়ে পড়ে হঠাৎ বিজনেস? কেন? সায়েন্স স্টুডেন্টস বলে কি বিজনেস নিয়ে পড়া যাবে না?" "না, কিন্তু তাও।" "বুঝেছেন? রক্তের কথা বলে।" "মানে?" "মানে আমার রক্তে বিজনেস আছে। হুম।" খালামণি বলেছে আম্মু আর আব্বুর বিজনেসের প্রতি খুব অ্যাট্রাকশন কাজ করত। তাছাড়া বড় আব্বুও তো বিজনেস নিয়ে পড়াশোনা করেছে, তাই না? এত কিছু বলে ফেলেছে তোকে? হুম, খালামণি সব বলেছে আমাকে। আর আপনিও এখন টপ বিজনেসম্যান। তাই আমিও চাই নিজের একটা বিজনেস দাঁড় করাবো আর আপনাকে টক্কর দেবো। মুচকি হাসে আয়েশা। মেয়েটা বাঁকা হেসে বলে, "তাই? আমাকে টক্কর দিতে গেলেও তো তোকে এখন অনেক কিছু শিখতে হবে আনা পাখি। আমাকে টক্কর দেওয়া তো আর এত সহজ নয়।" আনায়াসা মেহরাবের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, "ওহ তাই নাকি? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঠিক আছে।" আনায়াসা আর কথা বাড়ায় না। তারপর বলে, "আচ্ছা, অনেক কথা হয়েছে। এবার চলুন রাতের খাবার খেয়ে নেবেন। চল।" মেহরাব আর আনায়াসা পা রেখে চায়নার মাটিতে।
এয়ারপোর্ট থেকে বের হতেই ওহি ছুটে আসে আনাসের কাছে আর তাকে জড়িয়ে ধরে। আনাসা ওহিকে জড়িয়ে ধরে। কতদিন পর তাদের দুজনের দেখা হলো। ওহি আনাসাকে ছেড়ে দিয়ে বলে, প্রায় ১ বছর পর দেখা করছি আমরা, বল। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওহি এবার আনাসার পেছনে তাকায় আর দেখে মেহেরাব সমস্ত লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মেহেরাবকে দেখে আনাসাকে উদ্দেশ্যে বলে, এটা বুঝি দুলাভাই? হুম। ভালো আছেন দুলাভাই? মেহেরাব হালকা হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আনাসে চল তাহলে গাড়ি নিয়ে আসি। ভাই আসুন। মেহেরাব আলতো হেসে বলে, আমার লোক আছে, ওনারা গাড়ি নিয়ে আসবে। ও, কি হয়েছে ওনাদের? বারণ করে দিন। আর এখানে যতদিন আছেন ততদিন আমার বাড়িতে থাকুন। কিন্তু আমি তো হোটেল বুকিং করে নিয়েছি। ওই আনাসার দিকে তাকিয়ে বলে, আনাসা তুই ভাইকে বলিসনি যে তুই আমার বাড়িতে থাকবি? আনিশা একবার মেহরাবের দিকে তাকায় তারপর বলে, আমি তো জানি না যে উনি এত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছেন। চাইলে তো বারণ করতাম। আচ্ছা ব্যাপার না। এখন ক্যান্সেল করে দিলেই হবে। ভাইয়া আপনি বুকিংটা ক্যান্সেল করে দিন। কিন্তু মেহরাব কিছু বলার আগে আনিশা বলে, আপনি বুকিংটা ক্যান্সেল করে দিন। আমরা যতদিন এখানে আছি ততদিন ওহির বাড়িতেই থাকবো। মেহরাব আর কিছু বলে না। তারা যেহেতু বারণ করেছে তাহলে তার বারণ শুনতেই হবে। তাই মেহরাব তাড়াতাড়ি নিজের ফোন বের করে বুকিংটা ক্যান্সেল করে দেয়। সাথে তাদের লোককেও আসতে বারণ করে দেয়। বারণ করে দিয়েছি। চলো এবার। হ্যাঁ ভাইয়া, আসুন আমার সাথে। ওহি আর আনাসা একসাথে যাচ্ছে। মেহরাব তাদের পেছন, পেছন আসছে নিজের জিনিসপত্রগুলো নিয়ে। ওহি গাড়ির কাছে এসে ড্রাইভারকে বলে লাগেজগুলো গাড়িতে তুলতে। সবকিছু গাড়িতে তোলার পর মেহরাব ফ্রন্ট সিটে বসে আর আনাসা ওহি ব্যাক সিটে বসে। গাড়ি চলতে শুরু করেছে। সাথে আনাসা আর ওহির গল্প শুরু হয়ে গেছে। পুরো রাস্তা তারা গল্প করতে, করতে পার করেছে। প্রায় ১ ঘন্টা পর গাড়ি এসে থামে একটা অ্যাপার্টমেন্টের সামনে। অ্যাপার্টমেন্টটা খুব একটা ডুপ্লেক্স না, বরং একতলায়। কিন্তু খুব গোছালো আর সুন্দরভাবে সাজানো। দরজা খুলতেই সামনে পড়ে একটা ওপেন লিভিং স্প্লেট। বড় কাঁচের জানালা দিয়ে শহরের আনাচে-কানাচে আকাশগুলো, বিল্ডিংগুলো দেখা যায়। ড্রয়িং রুমের হালকা বেইজ আর সাদা থিমের একটা আরামদায়ক সোফা, ছোট গ্লাসের টেবিল আর পাশে একটা বুকশেলফ যেখানে খুব যত্ন সহকারে সাজানো আছে ওর পছন্দের বইগুলো। খুব বেশি জমকালো না, কিন্তু রুচিশীল। কিচেনটা ওপেন, ছোট কিন্তু একদম গোছালো। মডার্ন ক্যাবিনেট, একটা কফি মেশিন আর পাশে ৪ জনের বসে খাওয়ার মতো একটি ডাইনিং টেবিল। বেডরুমটা বেশ শান্ত। একটা কুইন সাইজ বেড, হালকা রঙের পর্দা টানানো, জানালার পাশে একটা ছোট চেয়ার যেখানে বসে মাঝে মধ্যে বই পড়ে ওহি। ওহির বেডরুমের পাশে রয়েছে একটা গেস্ট রুম, যেটাও খুব গোছালো। এই অ্যাপার্টমেন্টে রয়েছে ২ টা রুম, একটা ছোট কিচেন, ড্রেসিং টেবিলের সেট, ২ টো ড্রয়িং এরিয়া, ২ টা ওয়াশরুম আর একটা ব্যালকনি। ব্যাস এটুকুই। যেহেতু ওই একাই থাকতো তাই বড় অ্যাপার্টমেন্টের কোনো প্রয়োজন হয়নি। পুরো অ্যাপার্টমেন্টই এমন। অতিরিক্ত বিলাসিতা নেই, কিন্তু সুন্দর। ড্রাইভার এবং মেহরাব দুজন মিলে লাগেজগুলো নামিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করে। আনাসা ওহি আগে অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে। ওহি আনাসা এবং মেহরাবকে তাদের রুম দেখিয়ে দেয়। আজকে ওই ছুটি আছে তাই বাড়িতেই আছে। আনাসা ওই রুমে বসে তার সাথে গল্প করছে। চারিপাশটা সন্ধ্যা নেমে এসেছে। মেহরাব রুমে ঘুমাচ্ছে। এতটা জার্নি করে এসেছে, ক্লান্ত লাগছে তার। তার উপর প্লাস ভালো ঘুমও হয়নি। তবে আনেশা মেহরাবের কাঁধে মাথা রেখে ভালোই ঘুমিয়েছে। তাই এখন ঘুম আসছে না তার। ওই আনাশাকে রেস্ট নিতে বলেছে। কিন্তু আনাশা তার সাথে বসে গল্প করছে। ভালো হয়েছে। এখন কয়দিন এখানে থাকবি, কিন্তু আর একা, একা ভালো লাগছে না। আয়েশা মুচকি হাসে। তো বিয়ে করে নে। এবার ভাইয়া আর তুই একসাথে থাকবি। তখন আর একা, একা লাগবে না। আয়েশার কথাটা শোনা মাত্রই ওর হাত থেমে যায়। বেসিনের কাছে গিয়ে হাত-টাত ধুয়ে গম্ভীর স্বরে বলে, আনাশা তুই কি ওই লোকের জন্য এখানে এসেছিস? আনাশা ভালো করেই বুঝতে পারে যে ওহি এবার বেশ ভালোই রেগে গিয়েছে। তাকে বোঝানো আনাশা বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে। আনাশা কিচেন কাউচের ওপর রাখা চপিং বোর্ডের কাছে গিয়ে ছুরিটা হাতে নিয়ে ওহির আধকাটা সবজিগুলো নিয়ে কাটতে, কাটতে বলে, ভাইয়ের ওপর রাগ করে আছিস তাই না? ওই একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যেখানে ভালোবাসার কোনো ছিটেফোঁটাও নেই সেখানে রাগ অভিমান করাটা বেমানান দেখায় আনাশা। আয়েশা সবজি কাটতে, কাটতে বলে, তো এবার কি নিয়ে ঝগড়া হয়েছে জানতে পারি? আয়েশা প্লিজ এই বিষয় নিয়ে আর জল খোলাস না। এর বিষয়ে আর কোনো জল খোলানোর আমি কোনো প্রয়োজনও বোধ করছি না। ভালো লাগছে না এসব। জল খোলা না। সম্পূর্ণ ঠিকভাবে বলতে হবে তো তোকে। কেন? কিছু আর ঠিক বলার নেই। ও নিজেই ঠিক করেছে যে ও কিছু ঠিক করতে চায় না। একটা সম্পর্ক ২ জনের সমান চেষ্টাতে টিকে ওঠে। সেখানে আমি একা চেষ্টা করলে আর কিছুই হবে না। কে বলছে তুই একা চেষ্টা করছিস? আনাসের কথায় ওই তার দিকে তাকায়। আনাসা আবার বলে,
আমি জানি না তোদের ভেতর ঠিক কী নিয়ে ঝগড়াটা শুরু হয়েছে। তবে ভাইয়ার উপর এত অভিমান করে আছিস। আর আমি জানতেও চাই না। তবে একটা কথাই বলবো, এভাবে নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে কষ্টগুলো চেপে রাখা মোটেও ভালো না। তোদের দুজনেরই কষ্ট হচ্ছে। তোরা দুজনে কষ্ট পাচ্ছিস। কিন্তু কেউ কারোর দিকে এক্সপোজ করছিস না। বাদ দে এসব কথা। বাদ দিলে হবে না। আমি যখন এসে পড়েছি তখন তোদের দুজনকে ভেতরকার সম্পর্কটা ঠিক করেই যাব। আনাশা, তুই কিন্তু এবার একদম ঠিক করছিস না। জাহিদ নিশ্চয়ই তোকে এজন্য এখানে পাঠিয়েছে। কেন? ও কি নিজে থেকে আমার সাথে কথা বলতে পারছে না? তোকে কেন আমার রাগ ভাঙাতে পাঠাতে হবে? এ কেমন ভালোবাসা? ওর যে কাপুরুষের মতো আমার সামনে আসতে ভয় পায়। রাগে কণ্ঠে ওহি আনায়াসের ছুরিটা রেখে ওহির কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, ভাইয়াকে তুই ভালো করে চিনিস ওহি। ও কেমন মানুষ সেটাও জানিস। ঠিক আছে, তোকে আমার কথা শুনতে হবে না। কিন্তু একবার ব্লকটা তো তোল। ভাইয়ার সাথে কথা তো বল। তোর ভাইয়া ১ নাম্বারের কথা। আমি শুধু একটা নাম্বার ব্লক করেছি। ও কি আমাকে একবারের জন্য ওর নাম্বার থেকে কল করার চেষ্টা করেছে? করেনি। আমি ঠিক কি কারণে রেগে আছি জানিস আনায়েশা? কিছুক্ষণ চুপ থেকে ওহি আবার বলে, তোর ভাই যদি সত্যি, সত্যি আমাকে ভালোবাসতো না তাহলে এই ৬ মাস আমার সাথে একবারের জন্য যোগাযোগ না করে, ট্রাইও না করে থাকতে পারত না আনায়েশা। কিন্তু সে কি করেছে? একটা নাম্বার ব্লক করেছি দেখে অন্য কোনো নাম্বার থেকে একবারও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা অব্দি করেনি। এমনকি আমি ভালো আছি নাকি মরে গেছি সেটাও জানার প্রয়োজন বোধ করেনি। আর তুই বলেছিস আমি ওর সাথে কথা বলে সব ঠিক করে নেব? আরাশি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে, মনে বলে, সত্যি ভাইয়া তুমি একটা আস্ত গাধা। এখন তো মনে হচ্ছে ওই রাগ করেই ঠিক করেছে। ওর সাথে আমার কথা বলতে হবে। এভাবে ওইকে আমি মানতে পারব না। দেখ আনেশা, তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না। যারটা সে ভেবে নেবে। তুই যে কাজে এখানে এসেছিস সেটা কর। জানিস ওই তোর দুলাভাই না খুব রুড একটা মানুষ। প্রথমত আমাকে খুব কষ্ট দিত। আমাকে বুঝতে চাইতো না। কিন্তু দেখ একটা মানুষ সে মধ্যে ঠিক কতটা পরিবর্তন এসেছে। আমার কিছু বলার আগে সব বুঝে যায়। আমার কিছু হলে ওই মানুষটা দুনিয়া উল্টোপাল্টা করে দেয়। আগে যতটা কষ্ট দিয়েছে এখন তার দ্বিগুণ ভালোবাসায় লোকটা আমাকে। জীবনে আমি যা, যা সহ্য করেছি সেখানে তুই থাকতিস তাহলে হয়তো অনেক আগেই হাল ছেড়ে দিতিস। হ্যাঁ, আমার ভাই একটু গাধা। না, না একটু না, অনেকটাই গাধা। কিন্তু ও তোকে সত্যি অনেক ভালোবাসে। আসলে দোষ তোরও না, আবার দোষ ভাইয়েরও না। এই কয়টা মাস আমাদের ৩ জনের উপর দিয়ে যা, যা গিয়েছে তা তুই জানিস না ওহি। পরে সময় হলে তোকে সবটা বলবো। সবটা শোনার পর যদি তোর মনে হয় ভাইয়া ভুল করেছে তাহলে ওকে শাস্তি দিস। কিন্তু ওকে ছেড়ে দিস না ওহি। ওর জীবনের ১ম ভালোবাসা তুই। তুই যদি ওকে ছেড়ে দিস তাহলে ও বেচারা একেবারে নিঃস্ব হয়ে যাবে। ওই কিছুই বলে না। আনাস আবার বলে, আমার কথাগুলো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ। তুই কিন্তু কিছু ভুল বলিসনি। আমি জানি। আচ্ছা এখন বাদ দে এসব কথা। ডিনারটা রেডি করতে হবে তো? ও আরেকটা কথা। হ্যাঁ বল। সবকিছু রেডি আছে তো? ওহি আলতো করে হেসে বলে, হুম, সবকিছু রেডি আছে।